তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। মুসলিমদের গড়া লাগাম টানতে আনছেন নতুন আইন, দেশ জুড়ে ইউসিসি ঝড়। এদিকে এবার ভারতে শুভেন্দু অধিকারী ঈদের নামাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। আজ ঈদের আগের দিন মুসলিমরা এক হয়ে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছে। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী আটক হয়ে পুলিশের হাতে। পশ্চিমবঙ্গের মসনদে বসেই রাস্তায় নামাজ আদায়ে বিধিনিষেধ সহ একের পর এক কার্যক্রম হাতে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন শুভেন্দু অধিকারী। এবার প্রকাশ্যে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে নতুন করে উত্তাপ ছড়ালো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এবার ত্যাগের মহিমায় ও কোরবানির ঈদেও তিনি মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছেন। বিজয়ীতার রাজনৈতিক দল টিভিকের পক্ষ থেকে সরাসরি এমন ঘোষণা না দিলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ঈদুল আজহার পশু কুরবানির এই মহান ত্যাগের দিনে মুসলিম সমাজের সাথে তার এই সরাসরি সম্পৃক্ততা কেবল একটি উৎসব উদযাপনের অংশ নয়, বরং এটি ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে পুনর্জীবিত করার একটি দারুণ রাজনৈতিক মাস্টার স্ট্রোক। কোরবানি নিষিদ্ধ হওয়া এবং গোরক্ষকদের তাণ্ডব ও মিথ্যা মামলা জ্যামিতিক হারে বেড়ে যাওয়ায় নদিয়া, মালদা, উত্তর 24 পরগনা বা মুর্শিদাবাদের পশুর হাটে এখন কোনো ক্রেতা নেই। মুসলিমরা আইনি হয়রানি, পথে পথে তল্লাশি ও শারীরিক হামলা থেকে বাঁচতে গরু কেনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। একদিকে ভারতে গরু কুরবানির বিষয়ে এতদিন তুলপার পরিস্থিতি ছিল, আজকে আবার ঈদের নামাজকে শুভেন্দু অধিকারী নিষিদ্ধ করে দেয় এবং আজ ঈদের আগের দিন তুলপার পরিস্থিতি হয় ভারতে। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী বিপদে পড়ে মুসলিমদের অ্যাকশনে। মুসলিমরা একজোট হয়ে ভারতের রাস্তায় নামে এবং ভারতে ধ্বংসলীলা করে, পশ্চিমবঙ্গে ধ্বংসলীলা করে। বিশেষ করে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং গরু কুরবানি, এই ঈদের নামাজ নিষেধাজ্ঞা, এই বিষয়গুলো নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যগুলো বা ঘটনাগুলো ঘটতেছে সবকিছুই দেখানোর চেষ্টা করবো একটি ভিডিওতে। দিল্লি দরবারে অমিত শাহের ঘরের দরজা যার জন্য 24 ঘন্টা খোলা, জেপি নাড্ডা থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার রাজনৈতিক বুদ্ধিতে চোখ বন্ধ করে সিলমোহর দেন, তিনি আর কেউ নন, বাংলার বর্তমান রাজনীতির সব থেকে বড় গেম চেঞ্জার শুভেন্দু অধিকারী। কিন্তু এত কিছুর মাঝেও কি একবারও ভেবে দেখেছেন যে ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মতো খাঁটি আরএসএস ব্যাকগ্রাউন্ডের নেতারা ছিলেন, যারা বছরের পর বছর মাটি কামড়ে পড়েছিলেন, সেখানে অন্য দল থেকে আসা মাত্র 5 বছরের ব্যবধানে শুভেন্দু অধিকারীর ওপর দিল্লির হাইকমান্ড কেন এতটা অন্ধের মতো ভরসা করে? কেন 2026-এর মেগা জয়ের পর মোদী শাহ বাংলার সম্পূর্ণ রাশ নির্দ্বিধায় তাঁর হাতে তুলে দিতে চাইছেন বা তুলে দিয়েছেন এমনটাই বলা যেতে পারে? কি এমন এক্স ফ্যাক্টর বা ম্যাজিক আছে শুভেন্দু অধিকারীর কাছে যা বিজেপির আর কোনো নেতার কাছে নেই? আজ আমরা এই রহস্যের ওপর থেকেই পর্দা সরাবো। নমস্কার, আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন এক্সপ্লেনার উজ্জ্বল। বিজেপির একটা অলিখিত নিয়ম আছে, দলের শীর্ষ পদে বসতে গেলে বা বড় দায়িত্ব পেতে গেলে দীর্ঘদিনের গেরুয়া আনুগত্য বা সংঘ পরিবারের ব্যাকগ্রাউন্ড থাকা প্রায় বাধ্যতামূলক। কিন্তু রাজনীতিতে জেতার থেকে বড় কোনো সমীকরণ হয় না। আসামের দিকে তাকান, সেখানে কংগ্রেস থেকে আসা হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি শুধু আপন করেই নেয়নি, পুরো উত্তর পূর্ব ভারতের চাণক্য বানিয়ে দিয়েছে। ঠিক একই মডেল মোদী শাহ বাংলায় প্রয়োগ করেছেন শুভেন্দু অধিকারীর মতো। তার আইডিওলজি গোল্লায় যাক, দলের সঙ্গে আপনি যদি নিজের সঙ্গে ভোট আনতে পারেন তাহলে সব মাফ। দিল্লির হাইকমান্ড খুব ভালো করেই বুঝেছিল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের মাটিতে হারাতে গেলে কোনো সাধারণ তাত্ত্বিক নেতা দিয়ে হবে না, দরকার এমন একজনকে যে তৃণমূলের ডিএনএ বোঝে। কিন্তু শুধু কি এটাই একমাত্র কারণ? না, এর পেছনে লুকিয়ে আছে দিল্লির এক গভীর সমীকরণ এবং শুভেন্দুর নিজস্ব কিছু অবিশ্বাস্য রাজনৈতিক ক্ষমতা। আজকের এই ভিডিওতে আমরা সেই 5টি প্রধান কারণ ডিকোড করব। ওয়াই বিজেপি ট্রাস্ট শুভেন্দু। স্কিপ না করে তাই ভিডিওটা পুরোটা দেখুন, কারণ বাংলার রাজনীতির আসল সমীকরণ আজ আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। বিজেপি শুভেন্দুকে ভরসা করার প্রথম এবং প্রধান কারণ কি জানেন? তার মাস লিডার বা জননেতা ইমেজ। দেখুন, বিজেপি যখন বাংলায় পসার জমাতে শুরু করে তখন তাদের কাছে ক্যাডার ছিল, আরএসএসের ইডিওলজি বা হিন্দুত্বের হাওয়া ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লড়াকু স্ট্রিট ফাইটারের মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো জাঁদরেল মুখ কি ছিল? না, ছিল না। দিল্লিটাই খুব ভালো করেই জানতো শুধু হিন্দুত্ব বা মোদি ম্যাজিকের উপর ভর করে দিদির তৈরি করা দুর্ভেদ্য দেওয়াল ভাঙা সম্ভব নয়। তার জন্য বাংলার নিজস্ব একজন ভূমিপুত্র দরকার। শুভেন্দু অধিকারী হলেন সেই নেতা যার নিজস্ব একটা বিশাল ইমোশনাল ভোট ব্যাংক আছে। মেদিনীপুর, বাঁকুড়া,
পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদে এই বিস্তীর্ণ অঞ্চলে শুভেন্দুর নিজের তৈরি করা একটা নেটওয়ার্ক আছে, যা কোনো দলের মুখাভিক্ষি নয়। তিনি এসি রুমে বসে রাজনীতি করেন না, এ কথা বাস্তব সত্য। রাত 2টোয় যদি কোনো কর্মীর বাড়িতে পুলিশ যায় বা হামলা হয়, শুভেন্দু অধিকারী নিজে সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যান। কর্মীদের নাম ধরে চেনার এই যে ক্ষমতা, এটা মোদী শাহজুটির সব থেকে পছন্দের জিনিস। কারণ তারা জানেন বাংলায় জিততে গেলে মাটির কাছাকাছি থাকা একজন দাদা দরকার, আর শুভেন্দু অধিকারী সেই ক্রাইটেরিয়াতেই একাই 100। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যে যে কাজগুলো করেছেন এবং করছেন, তাতে অনেকটাই সেই ছবিটা পরিষ্কার হচ্ছে। আশা করব ভবিষ্যতেও হবে। দ্বিতীয় কারণটি হলো শুভেন্দুর সাংঘাতিক সাংগঠনিক ক্ষমতা। বিজেপি ভারতের সবচেয়ে বড় ক্যাডার বেসড দল। অমিত শাহ নিচে বুথ লেভেল মাইক্রো ম্যানেজমেন্টের মাস্টার, আর শুভেন্দু হলেন সেই এক স্কুলের আরেকজন ব্রিলিয়ান্ট ছাত্র। ফাইলে ঠিক কি ছিল অবশ্যই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার আমরা একটু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে নজর রাখবো, কারণ সুজয় সেখানে সরাসরি রয়েছে, খিলাফত কমিটির একজন সদস্য যিনি আয়োজকের দায়িত্বে বা উদ্যোক্তা, তার সঙ্গে কথা বলছিল। একবার একটু চট করে কথোপকথনটা শুনি, তারপর আসছে এই বিষয়ে। একেবারেই দেখো, তিনি বলছেন যে ওনার লাইফেও এই প্রথম এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই নামাজের ব্যবস্থা হয়েছে, এবং অনেক মানুষ এটা নিয়ে কনফিউজ আছে, কিন্তু তিনি এটা স্বীকার করছেন যে রেড রোড এবং এখানের মধ্যে তিনি একেবারে পুরো বুঝিয়ে দিলেন যে আগে সেখানে কি সুবিধা হতো। এবং আমি আবার ওনার কাছে যাব যে এই প্রশ্নটার সঙ্গে আমি ছিলাম যে আপনি নিশ্চয়ই জানেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হিন্দুদের একটা এত বড় কর্মসূচি, 1 লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এই মাঠেই হয়েছিল। এবারে আপনাদের প্রথম এত বড় ঈদের নামাজ যেটা এই মাঠেই হচ্ছে, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো খুব মতলব আনন্দ ডে আছে কালকে, তো আমার লোককে ভালো লাগবে। এটা খোলা মতন যে জায়গা আছে, আর মাঠে কি হয়, মাঠে মিষ্টি হয়, তো সবচেয়ে বড় প্রবলেম আমার কি হয়ে আছে। আমার কি মাঠে প্রবলেম নেই, ঠিক আছে। রোডে একটা আইন আছে, ঠিক আছে, রোডে পড়বো না, এখান থেকে পড়বো কেন? পুরো বছর একদিনই আমি লোক মতলব, আর আমার এই আছে কি খুলো ময়দানে পড়বে তো ভালো লাগবে। তো এটা মাঠ হয়ে গেছে, মাঠে এটা করবো কি, আগে মিষ্টি হয়ে গেলে ওটা প্রবলেম হয়, আর আমার কি কিছু প্রবলেম নেই। শুধু একটা বিষয় একটু জানতে চাও, নতুন সরকার কিন্তু কুরবানি নিয়ে বেশ কিছু রেস্ট্রিকশন দিয়েছেন, ওই বিষয়টাকে ওনারা কিভাবে দেখছেন? একেবারে আমার সহকর্মী একেবারে স্টুডিও থেকে আপনার কাছে একটি প্রশ্ন রাখছে যে কুরবানি নিয়ে বেশ কিছু বর্তমান নবনিযুক্ত সরকার বেশ কিছু অর্ডার করেছে, সেইটা নিয়ে আপনাদের কি মতামত? দেখুন, এইটা তো অর্ডার যে এসেছে, এটা তো 1950 অর্ডার আছে, এটা পালন করে সবকে আছে ভালো করব। আর কুরবানি যা আছে, কুরবানি কেউ মতলব আমাকে আইন বলছে কুরবানি করবো না, এইরকম নেই। কুরবানির একটা সিস্টেম আছে, ও সিস্টেমের মধ্যে করবো, আর ওই সিস্টেমের মধ্যে আমার মতলব মজহবি আছে, মতলব মজহবি ইসলাম বি আছে। কুরবানি এরকম করো কে কেউ দুঃখ হয় না, কেউ করবো না। কুরবানি মন্তন হয় কি নিজের কুরবানি থাকবে, তারকে সামনে লোক আমাকে খুশি থাকবে। জব সামনে লোক খুশি থাকবে তো উপর ভগবান বি খুশি থাকবে, এই মনে আছে। আর একটা এই অর্ডারটাকে নিয়ে একটা বিভ্রান্ত সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে আপনাদের পক্ষ থেকে কি আপনারা কি বার্তা দিচ্ছেন? এইটা মতলব এইটা অ্যাওয়ারনেস করতে হবে কি এটা আইন আছে, এটা আইন যে এসে গেছে এটা তো ফলো করতে হবে। আর সঙ্গে সঙ্গে এটা আমার যে গভর্নমেন্ট বি আছে, গভর্নমেন্ট বি আমাকে সহায়তা করবে কি এটা অ্যাওয়ারনেস জন্য কি করতে হবে। আর এই আইনের মধ্যে কিছু সব মিলে, কেন এটা তো ইন্ডিয়া আছে, ইন্ডিয়ায় কনস্টিটিউশনে আমি মানি, আর ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্লেক্সিবল কিছু না কিছু মতলব আছে কি ধর্ম নিয়ে একটা মতো ছোটো মোটো কাজ এরকম হয় কি কুরবানি আছে, কুরবানি বড়ো করবে না, ছোটো করবো তো ওটা ছোটোই করবো। আর মেন আছে এটা অ্যাওয়ারনেস বেশি করতে হবে, কেন এটা না লোক জানে না, লোক বলছে কুরবানি করবে না। আরে কুরবানি কেন করবে না, একটা সিদ্ধান্ত আছে ওই মধ্যে করো, আর মজহবে ইসলাম যা বলছে ওই রকম করো। তো তার মানে বিষয়টাকে ওনারা স্বাগত জানাচ্ছেন, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। একটা মতলব মাইন্ড এইরকম করে দিচ্ছে কি একটা ভালো করে মতলব থাকো না। তো তাহলে এটা বলতে পারি সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আপনারা স্বাগত জানাচ্ছেন? এটা সরকার যে আছে, সরকার নতুন কিছু নিয়ে এসে নেই, এটা পুরনো আছে, পুরনো আইন আছে। পুরনো আইন অনেক লোক জানে না, কেন এটা 1950 আইন আছে, অনেক লোক পড়েনি দেখেনি, কেন সব তো আইন পড়ে না। এটা আম পাবলিক জন্য একটা আগে অ্যাওয়ারনেস হয়ে যায় তো ভালো হয় এটা। একেবারে শুধু এবার আমরা যে বিষয়টা দেখে নজর রাখবো, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, আমরা গতকালই দেখেছিলাম এবং তুমি আমাদেরকে জানিয়েছিলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হঠাৎ করে লালবাজারে গিয়েছিলেন। লালবাজারে গিয়ে তিনি 15 মিনিট সিপি অজয় কুমার নন্দার সঙ্গে বৈঠক করেন, আর সেই বৈঠকের সময় একটি ফাইল তিনি অজয় কুমার নন্দাকে দেন। আমরা কালকে বলেছিলাম যে এই ফাইলে হয়তো বকরি ঈদের নামাজ সম্পর্কিত নির্দেশিকা, নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু এভিডেন্স থাকতে পারে। কিছু তথ্য কি এসে পৌঁছাচ্ছে সুজয়? কিছু কি আমরা ইনফরমেশন দর্শকদের দিতে পারি?
একেবারেই তাই। দেখো, আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে এই বকরি ঈদের যে নামাজ, দেখো নবনিযুক্ত যে সরকার, সেই সরকারের সরকার গঠন পর, মানে বিজেপি সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর প্রথম বকরি ঈদের নামাজ। সেহেতু তুমি নিশ্চয়ই জানো যে পুলিশ মন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী। তার মানে শুভেন্দু অধিকারী একেবারে পুলিশের সদর দপ্তরে যাওয়া এবং কলকাতা পুলিশের সিপি অজয় নন্দাস ঘরে তার বৈঠক, এখান থেকে একটা বিষয় স্পষ্ট, সেটা কি যে গোটা রাজ্যের যে নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে কোনো অস্থিরতা না তৈরি হয়, যাতে গোটা রাজ্যের মানুষের একটা নিরাপত্তার এই বিশেষ মুহূর্ত বা এই সময়টা, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও যাতে নির্বিঘ্নে এই কাজ শেষ করতে পারে, যাতে রাজ্যের কোথাও কোনো গণ্ডগোল, বিশেষ করে কলকাতা শহরে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, মনে করা হচ্ছে সেই ব্যাপারেও সিপির সঙ্গে কথা হয়েছে। যেহেতু দেখো তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে অনেক বিষয় থাকতে পারে। এখন সেই বিষয়টা আমাদের কাছে বলা খুব অসম্ভব যে সিপি কোন বিষয়টা তিনি সিপিকে জানিয়েছেন, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে যেভাবে তার শিডিউলে ছিল না, তিনি নদিয়ার কল্যাণীতে বৈঠক ছিলেন, নদিয়ার কল্যাণীতে বৈঠক করে তিনি শহরের একটি নামী পাঁচতারা হোটেলে একজন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী দিল্লির, তার সঙ্গে বৈঠক করে তার বিধানসভায় আসার কথা, কিন্তু হঠাৎ করে তিনি বিধানসভায় না এসে তিনি পৌঁছে গেলেন নবান্নে। এবং আমরা এটাও দেখলাম তিনি নবান্ন না, পৌঁছে গেলেন লালবাজারে। তো সেক্ষেত্রে তার এই লালবাজারে পৌঁছে যাওয়া, সেখানের যে কলকাতা পুলিশের সিপির সঙ্গে দীর্ঘ 15 থেকে 20 মিনিট সেখানে থাকা এবং তাকে ঘিরে, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তার লালবাজারে যাওয়া, তিনি এর আগে ভবানী ভবনেও গিয়েছিলেন, সেক্ষেত্রে লালবাজারে তাকে যাওয়ার পর জয় শ্রীরাম স্লোগান এবং তাকে ঘিরে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, এবং তিনি যেভাবে সিপির সঙ্গে তিনি বৈঠক করলেন, সেটা একটা বিষয় আমরা এটা বলতেই পারি যে যে বিজেপি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর প্রথম বকরি ঈদের নামাজ, সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো নিরাপত্তার বিষয়, একদম। আর সুজয়, সবথেকে বড় কথা, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে একটা চ্যালেঞ্জও, কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেমনটা তুমি ওখানকার যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলে যে তথ্য আমাদের কাছে পৌঁছে দিচ্ছিলে যে 2 থেকে 2.5 লক্ষ লোক এইভাবে একটা শর্ট ইনফরমেশনে জড়ো করা নট এ ম্যাটার অফ জোক, আর এতজন মানুষ সেখানে জমায়েত হবেন। সবথেকে বড় কথা, আমরা কি জানি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনো রাজনৈতিক সভা হয়, বিজেপির যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল 2 বার আমরা দেখেছিলাম, সেটা কিন্তু অনেকটা প্রচার করা হয়েছিল। এবারে প্রচার করা হচ্ছে না, পাশাপাশি একটা ভুল বার্তাও কিন্তু মানুষের মধ্যে ছড়াচ্ছে। ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যাকে আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। আপনি তো সেদিকে চলে গেছে। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম, সেখানে গো হত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গো হত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। পুরো ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান, মুসলমানদের অস্তিত্ব। আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়সে মসজিদের। আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে গুজরাটের 13 বছরের মসজিদ, 1300 বছরের মসজিদ। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, মুসলমানদের ঘরে ডিভোটার করা, মুসলমানদের ঘরে এই জায়গায় নিয়ে যেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য, স্মৃতি, যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না, মুসলমান দেশে হাজার হাজার বছর ছিল, তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ, ওই গুজরাটের মসজিদ, ওই আমার এলাকার 500 বছরের, আপনার এলাকার 300 বছরের শাহী মসজিদ প্রমাণ দিচ্ছে এই বসিরহাটে 300 বছর ধরে মুসলমান আছে, মসজিদটা প্রমাণ দিচ্ছে। অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো শাহী মসজিদকে নিয়ে, টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে। এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়
আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছে, কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গরু কুরবানির বিষয়ে এবং ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে, যে প্রেক্ষাপটের মধ্যে অসংখ্য ঘটনা যে ঘটতেছে এইগুলো নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে লাগা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।